সরকার বাড়ি। আমি দেবযানী আর তোমরা দেখছো আমার চ্যানেল ইন্ডিয়ান ব্লগ উইথ দেবযানী। তো আজকে এখানে এসেছি মায়ের বরণ করতে। আর আজকের এই ব্লগটা পুজো ব্লগের একদম শেষের ব্লগ, অর্থাৎ দশমীর ব্লগ। আর বনেদি পরিবারের পুজো পরিক্রমাতে দশমীর ব্লগটাও বনেদি পরিবার থেকে হবে না, সেটা কি হতে পারে? কখনোই নয়। আর পুজো ব্লগের বনেদি পরিবারের যে সিরিজগুলো আমি পাবলিশ করেছি সেগুলো অবশ্যই দেখো, যারা দেখোনি ভালো লাগবে আশা করি। আর আজকের দিন দশমীর দিন মাকে বরণ করতে আরেকটি বনেদি পরিবারে সরকার বাড়ির ঠাকুর মা দুর্গাকে বরণ করতে আমি চলে এসেছি সন্ধ্যাবেলা। এদের বরণের টাইম 5টা থেকে, আর আমিও ঠিক টাইমে চলে এসেছি মাকে বরণ করতে। আর সবাই মিলে রেডি হচ্ছে মাকে তার শ্বশুরবাড়ি কৈলাসে পাঠানোর জন্য। আর এই হচ্ছে সরকার বাড়ির দালান, পুজো দালান, যেখানে মাকে এবং অন্যান্য ঠাকুর আহ্বান করা হয়, ঠাকুর দালানে মূলত। আর এটার মানে এই সরকার বাড়ির ইতিহাস 300 বছরেরও উপরে। আর এই পুজোটা এবছর 323তম বছরের পুজো। আমি এইখানে মানে অঞ্জলি, অষ্টমীর যে সন্ধি পূজার অঞ্জলি আমি এখান থেকে দিয়েছিলাম। আর সেই ব্লগটাও আছে, আমি লিঙ্ক শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবে। কারণ বনেদি পুজোর একটা আলাদা ট্র্যাডিশন, একটা কালচার, এবং সমস্ত ফ্যামিলি মেম্বার একত্রিত হয়ে যেভাবে নিয়ম অনুষ্ঠান পালন করে সেটা একটু দেখার মতো। তো এনাদের ইতিহাস 300 বছরেরও পুরনো, কিন্তু ওনাদের ইতিহাস কিন্তু এই নৈহাটি থেকে শুরু হয়নি। ওনাদের যে আদি বাড়ি ছিল মুর্শিদাবাদে। ওনাদের যিনি মুর্শিদাবাদের কর্ণ সেনদেব বলে একজন ছিলেন পূর্বসূরি, যিনি কর্ণ সুবর্ণ গ্রামের প্রতিষ্ঠাতা মুর্শিদাবাদেরই। পরবর্তীকালে মুর্শিদাবাদ থেকে নৈহাটিতে এসে ওনারা কীভাবে বসতি স্থাপন করলেন সেগুলো পরে শোনাবো। আর এখন আমরা দেখিনি কী করে মায়ের বরণ চলছে ওনাদের যে ট্র্যাডিশনাল ওয়েতে, তার কিছু গল্প তোমাদের শোনায়। আর সাথে তোমরা দেখতে থাকো মায়ের বরণ। বাড়ির মহিলা সদস্যরাই সাধারণত মায়ের বরণ করে থাকেন, এবং প্রত্যেকের হাতে দেখছো বরণ ডালা রয়েছে, এবং এক একটা ডালাতে এক এক রকম জিনিস রয়েছে। মানে আর হাতে দেখছো যে আগুন জ্বলছে না, যে সেটি হচ্ছে কচার ডাল। আরও অনেক কিছু আছে, ধীরে ধীরে বলবো। আমি যেটা সামনে দেখছি সেইটাকে আগে বলে দেওয়ার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ কারোর হাতে যে ডালি রয়েছে সেখানে থালি বা ডালিতে রয়েছে প্রদীপ। সেই প্রদীপগুলো কিন্তু সাধারণ প্রদীপ নয়। এই প্রদীপগুলো তৈরি করা হয় ধূত্র ফুলের যে ফল হয়, যে কণ্টক ফল বা কাঁটার যে ফলগুলো হয় না, সেই কাটা ফলগুলোকে মাঝখান থেকে কেটে তার মধ্যে তেল এবং সলতে দিয়ে প্রদীপ জ্বালানো হয়। এটাই তাদের নিয়ম। এটা আমি আমার প্রিভিয়াস যে 3 বছর আগেকার যে ব্লগটা ছিল, মানে 2000 সম্ভবত 23 বা 22-এর ব্লগে আমি লিঙ্ক দিয়ে দেবো, শেয়ার করব। সেখানেও আমি বলেছি এদের হিস্ট্রি আর এদের বরণ, এদের রিচুয়ালসগুলো। আর এদের না যে বরণটা হচ্ছে, সেই বরণটা প্রথমে শুরু হয় এনাদের গৃহের, এদের পরিবারের নারায়ণের যে মন্দির আছে সেই মন্দিরে। এনাদের নারায়ণ মন্দিরে প্রতিনিয়ত পুজো হয়, এবং এনাদের যে কুলদেবী তিনি হচ্ছেন মা শ্যামাসুন্দরী মা। তো সেগুলো আমরা আরও হয়তো পরে জানবো, পরে দেখবো কোনো একটা অন্য ব্লগে। আর দেখতে পাচ্ছি মাকে প্রদক্ষিণ করছেন, মাকে 7 বার ঘুরে মাকে বরণ করা হয়। আর এই বরণটা আর সিঁদুর খেলাটা কিন্তু প্রথমে শুরু হয় ওই নারায়ণের মন্দিরে, তারপরে মায়ের দালানে আসা হয়, মানে এই পুজো দালানে এসে মাকে বরণ এবং সিঁদুর দান করা হয়। তো 7 বার প্রদক্ষিণ করে চলেছেন, এবং যিনি মানে পরিবারের জ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র যিনি মেম্বার, তিনি কিন্তু প্রথম মাকে বরণ করবেন 7 পাক দর্শন করার পরে, এবং পরিবারের প্রত্যেক মহিলার বরণ করার পরেই কিন্তু বাইরের যে সদস্যরা মাকে বরণ করতে আসেন তাদের বরণের পালা চলে। তো কি সুন্দর মায়ের মুখ, এইটা আমরা আরও অনেক জায়গায় দেখেছি। আরও অনেকগুলো বনেদি পরিবারের মায়ের মুখ আর মোটামুটি একই রকমের হয়।
সোনার বরণ আর ডাকের সাজ দিয়ে সাজানো। এটাই বনেদি বাড়ির পুজোর মায়ের একদম একটা বনেদি আনার রূপ যেটা বলা যায়। আর এক একজনের এক একটা নিয়ম থাকে এক একটা পরিবারের। আর এই পরিবারে কিন্তু বলি প্রথা প্রথম থেকেই নেই। আর একটা কথা হচ্ছে এনাদের কিন্তু মাকে ভোগও দেওয়া হয় না, কাঁচা ভোগ দেওয়া হয়। তো আমরা বরণ করা দেখব আর ধীরে ধীরে দেখব এখানের বাচ্চারা মানে এই পরিবারের ছোট সদস্যরা কিভাবে তাদের দশমীর দিনটা এনজয় করছে, আর বাড়ির পুরুষরা কিভাবে এনজয় করছে। ভীষণ আনন্দ করে এরা পুজোর সময় একত্রিত হয়। আর জয়েন্ট ফ্যামিলি তো আজকাল তাদের চাকরি পড়াশোনার জন্য এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে। আর এই পুজোগুলোই এই অনুষ্ঠানগুলোই ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে একত্রিত করে তোলে, মিলিত করে তোলে। সেই সময় মনে থাকে না যে কে কোথায় থাকে, সব একাকার হয়ে যায় মায়ের করুণায়, মায়ের আশীর্বাদে। তো আমি এদের ইতিহাস যেটা বলছিলাম যে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ গ্রামের যিনি প্রতিষ্ঠাতা কর্ণ সেনদেবেরই কোনো একজন উত্তরসূরি। আর রামরানন্দ দে সরকার উনি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে বসবাস করতে শুরু এসেছিলেন মানে মুর্শিদাবাদ থেকে বসিরহাটে এসেছিলেন। এবং ওনাদেরই কোনো এক উত্তরসূরি 26 অথবা 27তম ব্যক্তি ছিলেন নীলকণ্ঠ দে সরকার। তিনি এই নৈহাটিতে একটা জমিদার প্রথা নয়, ঠিক বিস্তৃত এলাকায় উনি জমি কেনেন অথবা এসে বসবাস করেন এবং এখানকার জমিদার হিসেবে ওনাকে জানা হয়, মানে ইনি নৈহাটির জমিদার ছিলেন। তো সেই সময় থেকেই প্রায় 1700 সাল থেকেই এই পুজো চলছে এই নৈহাটিতেই। তার এটা হচ্ছে 326তম পুজো। তাহলে বুঝতেই পারছো যে পুজোটা কত পুরনো। 4 দিনের আনন্দ উল্লাস, পুজো, আরতি, প্রার্থনার পর আজ মা দুর্গাকে ফাইনালি বিদায় জানানোর দিন। আমি তোমাদের সাথে বরণডালিটাও একটু শেয়ার করলাম যে বরণডালিতে তারা কী কী আর ব্যবহার করেন, তাদের যা নিয়ম আচার। প্রত্যেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, দেখো কোমরে কাপড় গুজে নিয়ে উঠে পড়ে লাগতে হবে, এরকম একটা ব্যাপার, লাইন দিয়ে যে কখন মাকে বরণ করার সুযোগ পাবে। একে একে আমরা এগিয়ে চলেছি, তো আমারও লাইন চলে এসেছে এরপরেই আমার আর মাকে বরণ করার। আর মাকে বরণ করে শুধুমাত্র যে মিষ্টি খাইয়ে বিদায় জানানো হয় তাই নয়। এই সময়ে সাধারণত আমরা বই, আমাদের পড়াশোনার বইপত্র, ব্যবসায়ের যে খাতা, সেই সব খাতা, বইপত্র, অনেক সামগ্রী মায়ের চরণে ছোঁয়ায় এবং আশীর্বাদ নিয়ে যাতে পুরো বছর তার আশীর্বাদ বিরাজ করে আমাদের সাথে। তো এই যে প্ল্যাটফর্মটা, কাঠামোটা তৈরি করা হয়েছে তার উপরে উঠে মাকে বরণ করার কাজটা কিন্তু নেহাতি ইজি নয়, কিন্তু সব কিছুই যেন মায়ের আশীর্বাদে ইজি হয়ে যায়। চলো দেখি এবার আমি কি করে বরণ করছি, তোমরাও সেটা দেখো। আমি অনেক কিছু ভুলে গেছিলাম আর বাকি অনেক মহিলাদের কাছ থেকে আমি সেটা শিখেও নিলাম। আমাকে অনেকেই সাহায্য করছিল মাকে বরণ করার জন্য। আর বাড়ির পুরুষ সদস্যরাও কিন্তু সাহায্য করছিল যাতে কেউ না পড়ে যায়, অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আর তাদের বরণের থালা ধরে দেওয়া আর কাঠামো ধরে দেওয়া, এইভাবে একে অপরের সাথে মিলে প্রত্যেক দিনের পুরো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কমপ্লিট হলো। দিয়ে আজ হচ্ছে দশমীর দিন, মায়ের মুখে সিঁদুর পরিয়ে শুরু হয়ে গেছে সিঁদুর খেলা। আর এই এক অনন্য বাঙালির নারীর উৎসব। এই প্রথা কেবল রঙের খেলা নয়, এটা ভালোবাসা, মমতা আর আশীর্বাদের একটা সুন্দর রূপ, এক মিশ্র অনুভূতি, আনন্দের পূর্ণতা আর বেদনার সূক্ষ্ম ছোঁয়া। 4 দিনের আনন্দ উল্লাস, পুজো, আরতি, প্রার্থনা, ঠাকুর দেখা, মণ্ডপে মণ্ডপে ঘোরা, খাওয়া দাওয়া, পরে আজ মা দুর্গাকে বিদায় জানানোর দিন। বিজয়া দশমী মানে শুধু প্রতিমা বিসর্জন নয়, এটা একটা পুনর্মিলনেরও প্রতীক। মায়ের আশীর্বাদে আমরা নতুন সূচনার পথে পা রাখি। এই প্রথার পিছনে আছে একটা গভীর অর্থ। সিঁদুর মানে শুধু রং নয়, এটি শুভ, সৌভাগ্য
আর দীর্ঘ দাম্পত্য জীবনের প্রতীক। মায়ের কপালে সিঁদুর পরিয়ে তাকে বিদায় জানানো হয়, আর সেই সিঁদুরে একে অপরকে রাঙিয়ে দিয়ে নারীরা পরস্পরকে আশীর্বাদ করেন যেন সবার জীবনে মায়ের মতোই শক্তি, সমৃদ্ধি আর স্নেহ বজায় থাকে। দশমীর এই মুহূর্তে মিশে যায় বিদায়ের অশ্রু আর মায়ের আশীর্বাদের সেই লাল রং, যা বাংলা সংস্কৃতিতে চিরন্তন নারীত্বের সৌন্দর্যকে প্রকাশ করে। বিজয়া দশমী মানে শুধুমাত্র যে প্রতিমা বিসর্জন তা নয়, এটি একটি পুনর্মিলনের প্রতীকও। মায়ের আশীর্বাদে আমাদের নতুন সূচনার পথে পা রাখি। তো দশমীর দিনে দেবীকে সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে তাকে বিদায় জানাই এবং আমাদের শুরু হয় বিজয়া সংবর্ধনা। বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ আর মিষ্টি মুখে আনন্দময় সময়। এই দিনটি মনে করিয়ে দেয় বিদায় মানে শেষ নয়, প্রতিটি শেষের মধ্যেই লুকিয়ে থাকে এক নতুনের সূচনা। এই সিঁদুরদান উৎসবটা কিন্তু বাঙালি নারীর একটা অনন্য উৎসব। এই প্রথা কেবল রঙের খেলা নয়, এটা ভালোবাসা, মমতা আর আশীর্বাদের এক সুন্দর রূপ। সাজগজ করা নারীরা মায়ের কপালে সিঁদুর পরিয়ে দিয়ে বলেন, আবার এসো মা। এরপর একে অপরের কপালে, গালে, হাতে সিঁদুর লেপে দেয় যেন মায়ের আশীর্বাদ সবার জীবনে ছড়িয়ে পড়ে। লাল সিঁদুরের এই খেলা প্রতীক হয়ে ওঠে শক্তি আর সৌভাগ্যের আর বোনত্বের বন্ধনের। হাসি, কান্না আর সিঁদুর রাঙা মুখে এই মুহূর্তে মিশে যায় বিদায়ের বেলার বেদনা আর আনন্দের অমোঘ মিলন। বিজয়া দশমীর সিঁদুর খেলা যেন বলে দেয় বিদায়েও থাকে ভালোবাসার ছোঁয়া। আর সকলকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানে রাখলাম। মায়ের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো। নতুন আর একটা ব্লগে আবার দেখা হচ্ছে। মায়ের আশীর্বাদে তোমরা সুস্থ, সুরক্ষিত আর হাসি খুশি সুখে থেকো। আর অপেক্ষা করো নতুন একটা ব্লগের জন্য। আর কমেন্ট করো আমার এই বনেদি বাড়ির পুজো সিরিজটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং উত্তর দিই। তোমাদের ভালোবাসা আমার সাথে সর্বদা বিরাজ করে এই কমেন্টের মাধ্যমে। আর এরপরে চলবে আমাদের সকলের গ্রুপ ফটো, যেগুলো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে। তো সেই ফটোগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিটা অবশ্যই ফলো করতে হবে, যেটা আমার ইউটিউবের হোম পেজে দেওয়া আছে। এখনকার মতো মায়ের সাথে, মাকে বিদায় জানানোর সাথে সাথে আমিও তোমাদের সাথে বিদায় নিলাম আজকের জন্য এই ব্লগ থেকে। বিদায় মানে কিন্তু শেষ নয়, নতুনের সূচনা। সুতরাং নতুন আর একটা ব্লগ নিয়ে আবার ফিরে আসছি তোমাদের জন্য। আমিও অপেক্ষা করব, আমার নতুন ব্লগের জন্য তোমরাও অপেক্ষা করো। অনেক অনেক আনন্দ ভাগ করে নিও এই আনন্দের সাথে।